বাংলাদেশের রাজনীতিতে এখন একটি অদ্ভুত, হাস্যকর এবং একই সাথে ভয়ঙ্কর বয়ান বা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে। বয়ানটি হলো, দেশে যা কিছুই ঘটুক না কেন সব দায় বা দোষ গিয়ে পড়ছে একটি দলের কাঁধে, আর সেই দলটি হলো বর্তমান সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন আলোচনা হয়ে গেছে যত দোষ শফিক ঘোষ, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াতের ঘাড়েই সব ব্যর্থতার দায় চাপানোর এক সুনিপুণ ষড়যন্ত্র। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, যে 5টি কারণে আবার টিকছে না জামাত এনসিপি জোট, অবিশ্বাস্য তথ্য ফাঁস হয়েছে। দর্শক, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জামাতকে বিরোধী দল হিসেবে অযোগ্য প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন তাদের মুখোশ আজ আমরা পুরোপুরি উন্মোচন করব। প্রথম পয়েন্টে আসুন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন জামায়াতে ইসলামী চেয়েছিল প্রশাসনে, পুলিশে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের আদর্শের লোক বা অন্তত ফ্যাসিবাদ বিরোধী সৎ লোক নিয়োগ দিতে, যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে। কিন্তু তখন কি হলো? তখন 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সচিবালয়ে রীতিমতো চিঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে অবাঞ্ছিত ঘোষণা করলেন। তারা বেছে বেছে সব জায়গায় বিএনপির লোক বসালেন, আর সেই বিএনপি ঘেঁষা প্রশাসনই জাতীয় নির্বাচনে নগ্নভাবে কারচুপি করল। এখন যারা বলছেন যে প্রশাসন কারচুপি করেছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, এই প্রশাসন সাজিয়েছিল কে? এনসিপির উপদেষ্টারা নাকি জামাত? জামাতের কেউ কি মন্ত্রী পরিষদে ছিল? জামাতের কেউ কি উপদেষ্টা পরিষদে ছিল? তাহলে কারচুপির এই দায় বা দোষ এখন জামাতের ঘাড়ে কেন? দ্বিতীয় পয়েন্টে আসি। জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট নিয়ে যে ব্লান্ডার বা বোকামিটা হয়েছে, তার জন্য দায়ীকে? জামায়াতে ইসলামী প্রথম থেকেই খুব স্ট্রংলি দাবি জানিয়েছিল যে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতেই হবে, কারণ আগে গণভোট হয়ে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে তবেই নির্বাচন ফেয়ার হবে। কিন্তু তখন এনসিপির ডাকসাইটে নেতা নাহিদ ইসলাম কি বললেন? তিনি বললেন, একই দিনে হলেও আমাদের কোনো সমস্যা নাই, জামাতের এই দাবিটা মানলে মানেন, না মানলে নাই, সমস্যা নাই। তার এই হঠকারী সিদ্ধান্তের কারণেই আজ বিএনপি জুলাই সনদকে আস্থা করে ছুঁড়ে ফেলার সাহস পাচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করার ষড়যন্ত্র করছেন। নাহিদ ইসলামের সেই ভুলের কারণে আজ যে সংকট তৈরি হয়েছে, সেই দোষও কি আপনারা জামাতের ঘাড়েই চাপাবেন? তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, নির্বাচনের রাতে বা কারচুপি ঠেকাতে না পারার দায় কার? 12 তারিখ রাতে যখন নির্বাচনের ফলাফল আসছিল এবং কারচুপির অভিযোগ উঠছিল, তখন ডাক্তার শফিকুর রহমান গভীর রাত পর্যন্ত শরিক দলগুলোকে নিয়ে রুদ্ধদ্বার মিটিং করেছিলেন। আপনারা যদি ওই রাতের জামায়াতের ফেসবুক পেজের অ্যাক্টিভিটি খেয়াল করেন, তবে দেখবেন রাত 9টার পর থেকে তারা একেবারে নীরব হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। সবাই তাদেরকে গালাগালি করে আপডেট করি। কিন্তু ভেতরের খবর হলো, ওই সময়ে ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অলরেডি 3000 ডেডিকেটেড কর্মী রেডি রেখেছিলেন আন্দোলনের জন্য। জামাতের সম্পূর্ণ প্রস্তুতি ছিল রাজপথে নেমে এই কারচুপির কড়া জবাব দেওয়ার। কিন্তু রাত 1টার সময় হঠাৎ করে নাহিদ ইসলাম জানিয়ে দিলেন যে এনসিপি কোনো আন্দোলনে যাবে না, তারা এই কারচুপির ফলাফল মেনেই সংসদে যাবে, কারণ অলরেডি তাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছেন। এনসিপির এই পিছু হটার কারণেই সেদিন আন্দোলন আর দানা বাঁধতে পারেনি। এখন আপনারাই বলেন, এই কারচুপি ঠেকাতে না পারার দোষ বা দায় কি জামাতের নাকি এনসিপির আপোষকামী নীতির? চতুর্থ পয়েন্ট, নির্বাচন পরবর্তী সহিংসতা। নির্বাচনের পর নোয়াখালীর হাতিয়াতে এনসিপির প্রতীক শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননীকে কি করা হয়েছিল তা তো আপনারা জানেন। তো সেই পাশবিক ঘটনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাথে সাথে বিষয়টি পিক করেন। তিনি নিজে ভিকটিম ওই নারীর সাথে ফোনে কথা বলেন এবং জামাত এই ইস্যুটিকে কেন্দ্র করে দেশ জুড়ে একটি বিশাল আন্দোলনে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখন এই মানবাধিকারের ধ্বজাধারী তরুণদের দল এনসিপি কি করল? তাদের এমপিকে ভোট দেওয়ার জন্য একজন নারী নির্যাতিত হলেন, কিন্তু তারা কিছুই করলো না, এখনো কিছু করছে না, তারা চুপচাপ রয়ে গেছেন। তাদের এই নীরবতার কারণেই আন্দোলনটি আর হালে পানি পায়নি। এখন নির্বাচন পরবর্তী এই সংঘর্ষ বা নির্যাতন ঠেকাতে না পারার দায়ও কি আপনারা জামাতের ঘাড়ে চাপাবেন? পঞ্চম পয়েন্টটি শুনলে আপনারা এনসিপির চরম ডাবল স্ট্যান্ডার্ড বুঝতে পারবেন।
সম্প্রতি সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে নারী বিদ্বেষীদের একটা অংশ এখন তো বিরোধী দলে আছে। তখন রেজওয়ানা অত্যন্ত দাম্ভিকতার সাথে জবাব দিয়েছিলেন, তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মেইন স্ট্রিম বা ক্ষমতার মূল স্রোত হতে দেই নাই। এই সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর স্বীকারোক্তির প্রতিবাদে জামাতে ইসলামী খলিল এবং রিজওয়ানার বিরুদ্ধে কড়া প্রতিবাদ ডাকল। কিন্তু তখন এনসিপি অন্যতম নেতা সারওয়ার তুষার উল্টো রেজওয়ানাকেই সমর্থন জানালেন, যে রিজওয়ানা স্বীকার করছেন যে তারা ভোট চুরি করে একটি দলকে মূল স্রোতে আসতে দেননি, সেই ভোট চোরকে সমর্থন করছে এনসিপি। আর এরপরও আপনারা বলবেন যে সব দোষ জামাতে, তাই না? এতক্ষণ আমরা অনেক সমীকরণ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন যে চরম সত্যটি উন্মোচন করতে যাচ্ছি তা শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে সমঝোতা বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলে কার সাথে কার হয়েছে। গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী খুব সুকৌশলে একটি বিরোধী দল জামাতে ইসলামী নাকি ধ্বজভঙ্গ বিরোধী দল, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। আসুন ফ্যাক্ট চেক করে দেখি সরকারের সাথে আসলে কে সমঝোতা করেছে এবং সেই সমঝোতার প্রতিদান হিসাবে কারা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। আপনারা যদি সাম্প্রতিক ঘটনাবলী একটু খেয়াল করেন তাহলে দেখবেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের রাজনৈতিক ভণ্ডামির চরম প্রতিদান পেতে শুরু করেছে। এর প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ হল সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে থাকা ভয়ঙ্কর দুর্নীতির মামলার বর্তমান অবস্থা। আপনারা জানেন ওই এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকার অবৈধ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছিল সেই ইউনূস সরকারের আমলে। আর এই মামলাটি কিন্তু অন্য কেউ করেনি, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই এটি দায়ের করা হয়েছিল। অথচ কি আশ্চর্য, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 20 দিনের মাথায় সেই 400 কোটি টাকার অবৈধ লেনদেনের মামলা থেকে তাকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দিল। একটু লজিক দিয়ে চিন্তা করুন, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যে মামলার 6 মাসেও কোনো সুরাহা করতে পারেননি, তারেক রহমানের সরকার 20 দিনেই সেই মামলা কিভাবে সুরাহা করে ফেললো। খুব মজা, তাই না? এটি কোনো আইনি সুরাহা নয়, এটি হলো রাজনৈতিক সমঝোতার সবচেয়ে নগ্ন উপহার। দুর্নীতির এই দায়মুক্তির গল্প এখানেই শেষ নয়। এনসিপির আরেক হেভিওয়েট নেতা তানভীরের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছিল দুদক। ডক্টর ইউনূসের সরকার এই তানভীরের পাসপোর্ট দীর্ঘ 14 মাস ধরে ব্লক করে রেখেছিল যাতে সে দেশ ছেড়ে পালাতে না পারে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।